আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এক বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি। তো অনেক কিছু তোমাদের শেখানোর চেষ্টা করেছি বা অনেক কিছু তোমাদের কাছ থেকে আমি শিখেছি, কিন্তু আজকে আমি কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। তোমরা সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, সেটাকে অনুধাবন করার চেষ্টা করবে এবং আগামীতে তোমাদের পরিস্থিতি অনুযায়ী সেটাকে ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করবে। তা আমরা প্রায় এই কথাটা শুনে থাকি, মোটিভেশন স্যার, মোটিভেশন দিন। স্যার, মোটিভেশন পাচ্ছি না। কিন্তু আমরা অনেকে এটা জানি না যে আসলে মোটিভেশনটা কী। যেন কোনো একটা জিনিস আমাদের আগ্রহ তখনই আসে যখন সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু ন্যূনতম ওর মানেটা জানি বা বুঝি। তো মোটিভেশন সম্পর্কে আমরা একটু দেখব। এর যদি আমরা আক্ষরিক অর্থ বাংলায় দেখি তাহলে বলছে চালিকা শক্তি। মোটিভ থেকে এসছে। তো আমরা ফিজিক্যাল সায়েন্সে ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স পড়েছিল, সেখান থেকে মোটিভ মানে আমরা দেখেছি যে চালক বল। ফোর্স মানে বল ছিল, মোটিভ মানে চালক ছিল। আর এটা মোটিভেশন মানে চালিকা শক্তি যেটা। অর্থাৎ এটা কি? মোটিভেশনটা তোমাকে কোনো একটা নির্দিষ্ট পথে চলার জন্য একটা বাইরে থেকে যেন প্রযুক্ত একটা বল। কখনো কখনো পরিস্থিতি তোমাকে বাধ্য করবে ওই পথে চলতে বা ওই ডিসিশন নিতে। কখনো কখনো তোমার অন্তরাত্মা তোমাকে বলবে যে তোমাকে এই পথে চলতে হবে। কখনো কখনো তোমাদের বন্ধুদের সঙ্গে গল্প করতে গিয়ে, আড্ডা করতে গিয়ে ভুলেই যাবে যে তুমি কি উদ্দেশ্য এখানে এসেছিলে। তখনই তোমরা বলো যে স্যার একটু মোটিভেশন করে দিন। অর্থাৎ আমাদের যে পথগুলো, সম্ভাব্য পথগুলো ছিল, সেগুলো আমরা স্যার ভুলে যাচ্ছি, আপনি একটু মনে করিয়ে দেন। তো মোটিভেশন দেখবে, আমরা মোটিভেশনাল ক্লাস যখন করি বা অনেক বড় বড় নামী শিক্ষক, অনেক বিভিন্ন কোম্পানির দেখবে বড় বড় যারা পোস্টে অলরেডি আসীন আছে, যারা পরিচালনা করছে, পরিচালক কমিটিতে যুক্ত, তারা বিশেষ করে যখন কথাগুলো বলে তখন আমাদের মনে হয় যে তাই তো, এইরকম করলেই তো আমরা সব থেকে অল্প সময়ের মধ্যে বড় কোথাও পৌঁছাতে পারবো। সুতরাং মোটিভেশনটা আমরা বেশিরভাগ ওই সফল মানুষদের কাছ থেকে শুনতে পছন্দ করি, কিন্তু আমার মনে হয় তুমি যে কোনো মানুষদের কাছ থেকেই এই মোটিভেশনটা পেতে পারো, যদি তোমার মধ্যে এই ইচ্ছাটা, এই অনুভবটা, এই পর্যবেক্ষণটা থেকে থাকে। আর সব থেকে ভালো মোটিভেটর হলো পরিস্থিতি। তুমি পরিস্থিতিটাকে যদি ঠিকঠাকভাবে মেনে নিতে পারো তাহলে তুমি যে কোনো কাজে সফলতা পাবে, অর্থাৎ মোটিভেশনও পাবে। তো মোটিভেশন যখন মনে হচ্ছে যে হচ্ছে না, মানে বাই দ্য ওয়ে, ভালো ভালো স্যারেদের সঙ্গে যখন আমরা বসি, যখন মোটিভেশন পাই, তখন তার ডিউরেশনটাও দেখবে 5 ঘন্টা, 10 ঘন্টা, একদিন, ম্যাক্সিমাম হয়তো 1 মাস। এর থেকে বেশি থাকে না, আবার আমরা ভুলে যাই। কিন্তু সেই সমস্ত মোটিভেশন যেগুলো তুমি পরিস্থিতি তোমাকে দিচ্ছে, তোমার পরিবার পরিজন তোমাকে দিচ্ছে, বা তোমার অন্তরাত্মা তোমাকে দিচ্ছে, ওইগুলোতে দেখবে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক কম হয়। তো সুতরাং আমরা মোটিভেশন মানে যদি আমি বুঝে যাই, তখন দেখবে আমরা পার্মানেন্ট মোটিভেশনটাকে আমরা বেছে নেব। অর্থাৎ নিজের দ্বারা মোটিভেট হওয়ার চেষ্টা করব, পরিস্থিতি থেকে আমরা মোটিভেট হওয়ার চেষ্টা করব। সুতরাং সেই চালিকা শক্তিটা, যেটা পরিস্থিতি আমাদেরকে একটা নির্দিষ্ট পথে চলতে সহায়তা করবে, আমাদেরকে আমাদের বর্তমান যে লাইফ স্ট্যাটাস সেইখান থেকে আরও আপগ্রেড করতে সুবিধা করবে, সেটাই হলো মোটিভেশন। এবার এটা আমরা বিভিন্ন গল্পের মধ্য দিয়ে বলি, আমরা পূর্ব পরিচিত কোনো ঘটনার মধ্য দিয়ে বলি, আমাদের ঘটে যাওয়া জীবনের কিছু গল্প থেকে আমরা, এবং সেটা যখন আমরা বুঝে যাই তখন আমরা ওটা ভাবি এবং সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করি, এবং সেই সিদ্ধান্তগুলো অনুযায়ী আমাদের সফলতা কিন্তু প্রকাশ্যে আসে। যে কীভাবে তুমি সিদ্ধান্তটা নিয়েছিলে, কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, সেটা তুমি নিয়েছো কি না। তো ডিসিপ্লিন পরের নাম, যেটাকে আমরা বলছি অনুশাসন বা নিয়ম শৃঙ্খলা।
এই মোটিভেশনের জায়গায় আমরা একটা টার্ম অবশ্যই ইউজ করব, যেটা হলো ফ্রিডম। আমরা প্রায় ভেবে থাকি যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো আমরা করছি এতে আমরা সন্তুষ্ট নই, আমাদের স্বাধীনতা হরণ হচ্ছে। আমরা ইতিহাসে পড়েছি যে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। সেই স্বাধীনতাটা আমরা 1947 সালের 15ই আগস্ট এটা হয়তো ইতিহাস থেকে আমরা পেয়েছি যে আমরা দেশ হিসেবে স্বাধীন হয়েছি, কিন্তু এখনও আমরা বিভিন্ন ক্ষেত্রে পরাধীনতায় আছি। কখনো কখনো পরাধীনতার জায়গা থেকে, যে জায়গা থেকে আমাদের স্বাধীন হওয়ার দরকার সেই জায়গায় না হয়ে আমরা স্বাধীনতাটা শব্দটাকে আমরা ভুল ব্যাখ্যা করি। স্বাধীনতা মানে এটা নয় যে তুমি মনের ইচ্ছা মতো যেটা ভাববে, যেটাই করবে, সেটাই তোমার জন্য স্বাধীনতা। স্বাধীনতা মানে এটা যে তোমার মনের মধ্যে ভাবনাগুলো তুমি এমনভাবে এক্সপ্রেস করো তাতে তোমার তো উপকার হবে, তোমার তো লাভ হবে, সঙ্গে সঙ্গে তোমার পারিপার্শ্বিকেরও পরিবর্তন আসবে পজিটিভলি। আমার কাউকে ইচ্ছা করলো যে চড় মারা, আর আমি বলছি যে এটা আমার জন্য স্বাধীনতা, খুবই ইচ্ছা করছে, আমি ওকে মারলাম, স্বাভাবিকভাবে ও তো আমার প্রদুত্তরে আমাকেও তো চড় মারবে। তো এটা কখনো স্বাধীনতা হতে পারে না যে যেটা আমার মন চাইছে, যেটা আমার মন বলছে সেটাই আমি করবো, মানে স্বাধীনতা। স্বাধীনতা পরিপূর্ণভাবে তুমি উদযাপন করতে পারবে যখন তুমি ডিসিপ্লিনে থাকবে। তাহলে ডিসিপ্লিনটা কি? এক্ষেত্রে আমি ছোট্ট একটা গল্প দিয়ে তোমাদেরকে বা তোমাদের ঘটে যাওয়া জীবনের ছোট্ট একটা স্মৃতি থেকে আমি বলতে চাইছি। সেটা হলো আমরা অনেকেই বাড়িতে ঘুড়ি উড়িয়েছি। কে ঘুড়ি উড়িয়েছে হাত তোলা থেকে? আচ্ছা, অনেকেই উড়িয়েছো। তাহলে সবার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা আছে। তোমরা মনে করো যে তোমরা যখন ঘুড়িটা ওড়াও, যখন তোমার হাতে সেই লাটাইটা থাকে, যখন তুমি আরও ওটাকে উড়াতে চাও উপরের দিকে, তখন তুমি কি করো? লাটাইটাকে ঢিল দাও, মানে সুতোটা ছাড়তে থাকো। তো যখন সুতোটা ছাড়তে থাকো তখন তুমি ওই স্মৃতি থেকে বলো যে ঘুড়িটার তখন অবস্থা কেমন হয়? আস্তে আস্তে দূরে যায় এবং তার সঙ্গে সঙ্গে কি উপরে চলে যায় না নিচের দিকে? নিচের দিকে না। এবং মাঝে মাঝেই যখন কন্টিনিউয়াসলি সে নিচের দিকে নামছিল তখন মাঝে মাঝে তোমরা এটা করতে না যে সুতোটাকে ধরে টান দিতে, তারপরে কি হতো? সেই ঘড়িটা আবার উপর দিকে চলে আসতো। দিয়ে যখন সুতোটা আস্তে আস্তে ছেড়ে দিলে তখন আবার যখন টান দিলে তখন দেখবে যে সব থেকে উঁচুতে ঘড়িটা তখনই ওড়ে, যখন সুতোতে টান থাকে। কিন্তু যখন তুমি ছাড়তে থাকো তখন কিন্তু ওর সর্বোচ্চ উচ্চতায় কিন্তু উঠতে পারে না। পারে কি? পারে না। এটা কিন্তু তোমাদের মেমোরি থেকেই বলছে। কিন্তু কখনো কখনো দেখবে যখন ঘুড়ি খেলার ক্ষেত্রে হোক বা ভুলবশত তোমার যে সুতোটা যদি কেটে যায় তাহলে কি অবস্থা হয়? তাহলে কি সেই ঘুড়িটা আর ওই উঁচু আকাশে উঠতে পারে? আস্তে আস্তে কি হয়? নিচের দিকে শুধু পড়েই যায় না, ওটা হারিয়ে যায়। অনেকের ক্ষেত্রে হারিয়ে যায়, আমরা ঘুড়িটা খুঁজেই পাই না। পাই? ওইটাই এবার এসো, ওটাই বলছে অনুশাসন, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা। যেটা লাটাইয়ের সঙ্গে তোমার ঘুড়িটা বাঁধা ছিল, সুতোটা, ওই সুতোটা তুমি হলে ঘুড়ি, আর কেউ একজন ওই সুতোটাকে কন্ট্রোল করছে। সেটা তোমার বাবা মা হতে পারে, সেটা তোমার শিক্ষক হতে পারে, সেটা তোমার যার আয়ত্তে আছো সে হতে পারে। তো মাঝে মাঝে তোমাদের আচরণগত বিহেভিয়ারাল ডিফেক্টের কারণে তারা হয়তো কখনো কখনো সুতোতে টান দেয়, তখন কিন্তু তুমি উপর দিকে ওঠার জন্য ওই টানটা দাও। তখন কিন্তু তোমার মনে হয় যে আমার স্বাধীনতায় হরণ হচ্ছে, এত বেশি কেন শাসন? কিন্তু যখন তোমরা ওই স্বাধীনতার দোহাই দিয়ে ওই সুতোটাকেই কেটে দাও, তখন তোমাদের পরিণতিটা সেই পড়ন্ত ঘুড়ির মতো হয়ে যায় যে তোমরা এমন জায়গায় পড়ে যাও, এমন জায়গায় উড়ে চলে যাও যে তোমাদেরকে খুঁজেও পাওয়া যায় না। ঊর্ধ্ব আকাশে ওরা তো দূরে থাক। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে তুমি যদি ঊর্ধ্ব আকাশে উঠতে চাও সাবলীলভাবে, তাহলে তোমার লাইফে অনুশাসন বা ডিসিপ্লিন হতে হবে। যদি কোনো সিস্টেমের মধ্যে তুমি থাকো তাহলে সিস্টেমের যে রুল রেগুলেশনগুলো থাকে সেগুলোকে মেনে চলাটার মধ্য দিয়েই তোমার মধ্যে কিন্তু অনুশাসন বা নিয়ম শৃঙ্খলা আসে। যদি তাতে কোনো ডিফেক্ট যদি তোমার অনুযায়ী মনে হয় যে আছে, তুমি
পরামর্শ করতে পারো যে এটা পরিবর্তন করলে এইটা হবে। কিন্তু প্রথমেই তুমি যদি ওটাকে ব্রেক করতে যাও তাহলে কিন্তু সুতোটা কেটে যাবে আর তুমি কিন্তু হারিয়ে যাবে। 3 নম্বর হলো টার্গেট বা ফোকাস, লক্ষ্য। আমরা এই অবস্থায় আমাদের ভাবনা চিন্তার কিন্তু সীমা নেই, সীমাহীন ভাবনা চিন্তা। শুধু আমরা এক্সপ্রেস করতে পারি না যে আমরা কি ভাবছি বা কী ভাবা আমাদের উচিত। এই গল্পটা আমি আগের দিন মুস্তাফিজুরের সঙ্গে শেয়ার করছিলাম যে আমরা ওই যখন ঘোড়া দৌড়, এটাও দেখেছ, বাস্তবে না দেখলেও আমরা টিভিতে দেখে থাকি ঘোড়া দৌড়। তো ঘোড়া দৌড়ে সব ঘোড়াই মোটামুটি সাবলীল ঘোড়াগুলোকেই চুজ করে। ওর সঙ্গে একজন ঘোড়াটাকে কন্ট্রোল করার জন্য একজন উপরে থাকে। তো বন্দুকের যখন ট্রিগার দিয়ে দেয় তখন কিন্তু প্রত্যেকটা ঘোড়া দৌড়াতে শুরু করে। এবং দেখি যে মানুষটা ওর উপরে আছে ঘোড়সওয়ারি, সে কিন্তু ওই ঘোড়াটার উপরে প্রচুর পরিমাণে চাবুকের আঘাত করে। তো ওই ঘোড়াটা যদি মনে করে যে তুই আমার উপরে চেপে আছিস, আবার আমাকেই পেটাচ্ছিস, আবার বলছিস যে সামনের দিকে দৌড়াতে, আমি তোর কথা শুনে তোকেও বইবো, তোরও মার খাবো, আবার আমি সামনের দিকে যাব, তুই একসঙ্গে এতগুলো আমাকে দিয়ে করে নেবে, আমাকে বুদ্ধ ভেবেছিস নাকি? দরকার নেই আমার এই সমস্ত কম্পিটিশনে। কিন্তু কোনো একটা ঘোড়া যদি ওই যন্ত্রণা নিয়ে ও ভাবছে যে যেটা আমার উপরে বসে আছে, যে ঘোড়সওয়ারি যেটা বলতে চাইছে সেই মতো আমি করি, তাহলে হয়তো আমার মারটা আমার উপরে কম হবে। এবং সে অনুযায়ী ও তীব্র বেগে ছুটছে। কিছুক্ষণ পর, রেসটা তো কিছুক্ষণই হয়, কিছুক্ষণ পর ফিনিশিং লাইনে গিয়ে দেখা গেল ওই ঘোড়াটা ফার্স্ট হয়ে গেল। পর মুহূর্তে কি দেখা যায়, যে ঘোড়াটা হেরে গেছে তার উপর অত্যাচার কিন্তু বেড়ে যায়, আর যে ঘোড়াটা জিতে গেল তার জন্য কিন্তু সম্মান, আদর, খাওয়া দাওয়া সমস্ত ফ্যাসিলিটি কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এই ঘটনাটা থেকে আমরা কি দেখব? এই ঘটনা থেকে আমরা এটাই দেখব যে আমাদের উপরে যারা আমাদেরকে শাসন করছে তারা কিন্তু আমাদেরকে ব্যর্থ জায়গায় নিয়ে যাওয়ার জন্য শাসন করছে না, আমাদের নির্দিষ্ট ফোকাস বা লক্ষ্য বা টার্গেটে পৌঁছানোর জন্য আমাদের ওপর কখনো কখনো অত্যাচার করছে, আমাদেরকে তাতাচ্ছে। কেননা আমরা আমাদের ভাবনা চিন্তাগুলো ভুল, আমরা যুগ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সঠিক ভাবনার সঙ্গে আমরা চলছি না। এই জিনিসটা আল্লাহ পাকও আমাদেরকে নিয়ে ভাবছেন যে আল্লাহ পাক যাদেরকে দিয়ে ভালো কিছু করানোর চেষ্টা করছেন, যে এই বান্দাটাকে আমি নির্বাচন করলাম, একে দিয়ে আমি ভালো কিছু কাজ করাবো, মনে রাখবে তুমি তখন ওই ঘোড়াটার মতো। আল্লাহ পাক তোমাকে বিভিন্ন রকমের পরিশানি বা সমস্যার মধ্যে ফেলবে, এবং সেই সমস্যাগুলোকে যদি তুমি ওখানে ভেবে নাও যে আল্লাহ আমার প্রতি এত অত্যাচার করছে, আমাকে বেছে বেছে কি আমাকেই পেয়েছিলে, আর কি অন্য কেউ ছিল না, এই ভেবে যদি তুমি আল্লাহর পথে রাগান্বিত অবস্থায় তুমি যদি এজাহার করো, তাহলে কিন্তু জীবনে তুমি আর ওই ভালো কাজটা তোমার দ্বারা যেটা সম্ভব ছিল সেটা আর হবে না। কিন্তু তুমি যদি এর পরিবর্তে এটা বলো যে আল্লাহ, আমাকে তুমি যে কাজের জন্য সিলেক্ট করেছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে সেই কাজটা করার জন্য তুমি সামর্থ্যটুকু দিও, আমার দ্বারা সেই কাজটা যেন ফুলফিল হয় তার জন্য আমাকে সামর্থ্য দিও। আল্লাহ, দুঃখ যত দিচ্ছ দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা সহন করার মতো, সহ্য করার মতো ক্ষমতাও আমাকে দিও। তাহলে দেখবে তুমি যে কোনো জায়গায় ব্যর্থ হলেও তুমি সেই পজিশনেও নিজেকে ব্যর্থ বলে মনে করবে না, কেন তুমি আবার পরক্ষণেই আবার ঘুরে দাঁড়াবে যেন আমাকে যেতেই হবে, এগোতেই হবে। তো এর মধ্যে দিয়ে আমরা আমাদের বাস্তবিক জীবনে যে যে জিনিসগুলো আমরা ভুল করি সেটা হলো যে আমরা অনুশাসন মানে ডিসিপ্লিনটাকে মানি না, আমরা নিজেদের টার্গেট বা ফোকাসটাকে আমরা কখনো দেখি না যে আমাকে কোথায় যেতে হবে। আমরা যেন কুয়াশার মধ্যে রয়ে যাই, কোন দিকে কি আছে আমরা বুঝতেই পারি না। আর নিজেদের স্বাধীনতা, কতটা স্বাধীনতার পরিধিতে কতটা, আমাকে এই বয়স অনুযায়ী কতটা স্বাধীনতা উপভোগ করা উচিত সেটাও আমরা বুঝি না। আর মোটিভেশনটা আমরা অনেকেই ভুল বুঝি যে কোনটা মোটিভেশন, শুধু গল্প শুনে নিলাম, ভালো লাগলো মানেই মোটিভেশন হয়ে যাবে, এটা কিন্তু না। সুতরাং আমি
এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে জীবনে যদি যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো পরিস্থিতিই তোমার ফেস করতে হোক না কেন, তোমার এই 4টে জিনিস যদি তোমার মধ্যে আর থাকে, তাহলে তুমি আস্তে আস্তে দেখবে একটা পরিণত মানুষের দিকে যেতে পারবে। আর একটা টার্ম, আর একটা জিনিস, পজ করে দাও। কখনো কখনো ঠান্ডা বোধ করলে আমরা জল চাই, কখনো কখনো আমাদের তৃষ্ণা লাগলে আমরা জল খাই, আমরা বোর ফিল করলে কখনো চা খাই। এটা আমাদের অনেকটা প্রিয় পানীয়র মধ্যে। তা আমি যেমন এখানে কাপে খাই, তো তোমরা হয়তো বলছো যে কাপ মানে আমরা যে কম্পিটিশনে অংশগ্রহণ করব এবং সেখানে যে দল জেতে বা যারা জেতে তাদেরকে যেটা প্রাইজ হিসেবে দেওয়া হয় সেটাই কাপ। এবং এই কাপ পাওয়ার জন্য আমরা লড়াই করি না? তা আমরা এই কাপটা যে পাবো, যে কাপটা আমাদেরকে তুলতে হবে, সেই কাপটা কি শুধুমাত্র একটা ধাতুর তৈরি কাপ? আমার মনে হয় যে কাপটা আমাদের তুলতে হবে সেই কাপটা হবে আচ্ছা, এই আন্ডারস্ট্যান্ডিংকে বাংলা কি বলবো? বোঝাপড়া। তোমাদের এই বয়সে এই যে কাপ তোলা, এই কাপ তোলার মধ্য দিয়ে আমরা এটাই মনে হয় যে তুমি যে কোনো কাজ করো, খেলতে যাও, আড্ডা করো, পড়াশোনা করো, ক্লাস করো, যে কোনো অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তোমাকে এই কাপটা পেতে হবে, মানে কাপটা তোমার কাছে রাখতে হবে। সো কাপ মিনস কনসেন্ট্রেশন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ যে জিনিসটা তুমি করছো সর্বপ্রথম তুমি মনোযোগ দিয়ে করো, উইথ কনসেন্ট্রেশন। এই যে এখন বসে আছো, তুমি যদি মনোযোগ দিয়ে এখানে বসে না থাকতে পারো তাহলে তোমার এই টাইমটা বৃথা। তারপরে আমি যে তোমাদের কাছে কি বলছি, কি আলোচনা করছি, এটা তোমাদেরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড। তাহলে শুধু মনোযোগ দিয়ে থাকলেই হবে না, বুঝতে হবে। মনোযোগ থাকলেই তুমি শুনতে পাবে, আর শোনার পর তোমাকে কি বলছে সেটা বুঝতে হবে। এই বুঝে যাওয়ার পর তোমাকে যেটা করতে হবে সেটা হবে প্র্যাকটিস। অর্থাৎ এক্সপেরিমেন্টটাকে তোমাকে রিয়ালিস্টিক করতে হবে, বানাতে হবে। যে আমি একটা কথা, ভালো কথা শুনলাম, সেটা বুঝতেও পারলাম, কিন্তু কোনোদিন আমি এক্সপেরিমেন্ট করলাম না, আমি ওটাকে বাস্তবে কোনোদিন অ্যাপ্লাই করলাম না, তাহলে কিন্তু ওই নলেজটা তোমার কাছে কমপ্লিট আকারে আসবে না, ইনকমপ্লিট রয়ে যাবে। সুতরাং এই যে যারা তোমাদের ক্ষেত্রে যারা ম্যাথে নিজেদেরকে উইক ফিল করছো, তারাও এই কাপ ব্যবহার করো। অর্থাৎ মনোযোগ দিয়ে সেই ম্যাথটাকে পড়ো, ভাষাটাকে বোঝো, তারপরে সেটাকে প্র্যাকটিস করো। ক্লাসরুমে গিয়ে প্রথমে মনোযোগ সহকারে স্যারের লেকচারটা শোনো, স্যার কি বলতে চাইছে সেটা বোঝো, তারপরে তুমি প্র্যাকটিস করো। তাহলে দেখবে যে কোনো ক্ষেত্রে কাপ ব্যবহার করো, কাপ নিজের লাইফে নিয়ে এসো, অটোমেটিক দেখবে সব জিনিস তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, তো সবার জন্য কাপ চাই। আশা করব সবাই কাপ ফলো করবে।